সুপ্রিয় চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তেই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষী ভাইরা, অধীর আগ্রহ নিয়ে আপনারা অপেক্ষা করছেন কম্বল এবং নেটিং এর ষোলকলার পঞ্চম পর্বটি দেখার জন্য। তাই আজকে আমি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বড় কুমুল্লি গ্রামের রফিক ভাইয়ের এলাকাতে রয়েছি। উনি নতুন একটি পুকুর খনন করেছেন। এই নতুন পুকুরে নেটিং এবং কম্বল উনি ব্যবস্থা করেছেন পুকুরে। আজকে এই নেটিং পদ্ধতি এবং এই কম্বল বিছানো পদ্ধতি নিয়ে রফিক ভাইয়ের মুখোমুখি হয়েছি। এই টোটাল তথ্যটা আমি আপনাদের সামনে আজকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি প্রতিবেদনটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। রফিক ভাই, জি ভাই, শুরুতেই আসা যাক, আপনি নতুন পুকুরটা যে খনন করলেন, এটা কত শতক পুকুরটা? এটা জমিটা আছে 60 শতক, পার বাদের ভিতরটা 45 শতক আছে। গভীরতা কতটুকু হতে পারে পুকুরটার? খনন করার পরে আপনার মূল জমি থেকে 7 ফিটের গভীর হয়েছে। আর যদি আমি পারের অর্ধেক পর্যন্ত পানি দেই, প্রায় 11 ফিট 12 ফিট পানি হয়ে যাবে। আর যদি পুরো পার একদম কানা কানা ভরে ফেলেন, কত ফিট হতে পারে? তাহলে 13-14 ফিট হয়ে যাবে। ভিতরটা কত থাকতে পারে তখন ভিতরটা যদি কানায় কানায় পানি দেই, তখন আপনার প্রায় 50 শতকের মতো হয়ে যাবে। আপনি যে এই যে কম্বলটা বিছালেন, এই কম্বলটা বিছানোর কারণগুলো উল্লেখ করুন তো। কি কারণগুলো হতে পারে? সুবিধা কি এটার? কম্বলটা বিছানোর অনেকগুলা কারণ আছে, তার ভিতরে 3টা কারণ হলো মূল। যেমন প্রথম কারণ হলো পুকুরের পাড়ের মাটিগুলা পুকুরের তলাতে যাবে না, কাদা হবে না, কাদা কম হবে, পানিগুলা হবে না। আর যদি কাদা বেশি হয়, ক্যাটফিশে তো আপনার গ্যাস বেশি হয়ে যাবে, তাহলে সমস্যা। দ্বিতীয় কারণ হচ্ছে এই পুকুরের পাড়ে কোনো ঘাস জন্মাবে না। আর ঘাস না জন্মাইলে ক্যাটফিশ যদি কোনো একটা অসুস্থ থাকে মাছ, ওই মাছটা কিন্তু পাড়ে যায় আশ্রয় নেই, একদম বাইসা থাকে। আর যখনই আপনার পাড়ে ঘাস থাকবে, তখন ওই মাছটা শনাক্ত করতে একটু অসুবিধা হবে। আর যখন আপনার এই কম্বল থাকবে, তখন কিন্তু অতি সহজে আমি এটা শনাক্ত করতে পারবো যে এই মাছটা দুর্বল, এই মাছটা অসুস্থ হয়েছে। অথবা দেখা যাচ্ছে যে অসুস্থ হওয়া মাত্রই চোখে পড়বে। হ্যাঁ, অসুস্থ হওয়া মাত্রই যখন গাছ থাকবে, তখন 2 দিন চলে যাবে, হয়তো আপনার চোখেই পড়বে না, আপনার। এমন হতে পারে। এছাড়া তৃতীয় কারণ আছে, আপনার এই পার কিন্তু এই কাকড়া বলেন, ইঁদুর বলেন, কুচ্চা বলেন, এরা কিন্তু ছিদ্র করে। আর যদি এরা ছিদ্র করে, দেখা যাবে পুকুরের থেকে পানি বের হবে, মাছ কিন্তু বের হবে না এই কম্বল থাকলে। এটা একটা সুবিধা। এটা কম্বলটা তো অনেক মোটা। হ্যাঁ, এটা বেদ করে মাছ যাওয়ার সুযোগ নাই। না, এটা বেদ করে মাছ যাওয়ার সুযোগ নাই। আধা ফিট পর্যন্ত এটা গর্ত করে নিচে ঢুকাই দিছে। এখন আসি এই সুবিধার কারণে আপনি মূলত কম্বলের ব্যবস্থাপনাটা নিয়েছেন, এই তো? হ্যাঁ। এছাড়া আর একটা বড় কারণ আছে, সেটা হলো আপনার যদি কম্বলটা না দেন, আপনার পার কিন্তু ভাঙবে। আপনার দেখা গেল যে প্রত্যেক বছর আপনার পার মেরামত করতে হবে। আর এই কম্বল থাকলে পার ভাঙবে না। আপনি দেখা গেল কম্বলে যে খরচ আসছে, প্রত্যেক বছর আপনি যখন পার মেরামত করবেন, তখন বেশি খরচ হয়ে যাবে। বেশি খরচ হবে, প্লাস আপনার পার মেরামত করতে গেলে অনেক ঝামেলা, ঠিক মতো লেবার পাইবেন না। আবার দেখা গেল যে এক জায়গায় এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনার মাছই চলে গেছে, এরকম হইতে পারে। অথচ কম্বলটা থাকলে কিন্তু এই সবগুলো সেফ সম্ভব। এইগুলো সেফ। এই যে কম্বলটা, এটা মূলত কি নামে পরিচিত? এটা হলো মূলত জিও শীট। এমনি আঞ্চলিক ভাবে তো এটাকে কম্বল বলা হয়, এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে। এটাকে জিও শীট। এটা হলো জিও শীট। জিও শীট। আবার এটা দিয়ে আবার বলে যে জিও ব্যাগ। এটা দিয়ে আপনার বস্তা তৈরি করে দেখা যায় যে নদী ভাঙ্গন রোধে বালি ভরা এটা ব্যবহার করে। রফিক ভাই, জি ভাই, ধরেন আপনার এই পাড়ের উচ্চতা আছে 12 ফিট। জি। সেক্ষেত্রে এই কম্বলটা কত ফিট কিনলে সবচেয়ে ভালো হতে পারে? পাড়ের উচ্চতা 12 ফিট থাকলে এটা 15 ফিট কিনলে সবচেয়ে ভালো। কারণ পাড়ের চান দিতে যেন 3 ফিট পায়। পাড়ের চান দিতে যদি আপনার কম্বল না পায়, তাহলে কিন্তু কম্বলটা নাইমা যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আপনার চান দিতে বিছাই দিয়া, এটা কিছু দিয়ে এই পাশে আটকাই দিতে হবে। আটকাই দিলে তাহলে এটা টিকসই করবে বেশি। এখন আপনি ধরে এই যে আপনি তো এই পর্যন্ত এটা আটকা দিলেন, এই পর্যন্ত, তাই না? হ্যাঁ, আমি এই পর্যন্ত দিলেন, তার মানে এইটুকু জায়গা আমি ঘাস হওয়ার সম্ভাবনা নাই। না, ঘাস হওয়ার সম্ভাবনা, এটা অনায়াসে চলাচল করে। আর ঘাস যখন হবে না, তখন সাপেরও ভয় থাকবে না। না, সাপের ভয় থাকবে না, পোকামাকড় কম হবে। হ্যাঁ, তাছাড়া এই কম্বলটা ওইদিকে বা নিজ দিকে
চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চলে যাওয়ার সম্ভাবনা আপনি এটা খাটি বা ফুচি দিয়ে বা কিছু একটা আটকায় দিতে পারতেছেন। জি জি, এই যে আমি আটকায় দিছি, এই যে আপনি আটকায় দিলেন, হ্যাঁ, এইভাবে আটকায় দেওয়া যেতে পারে। জি জি। আর নিচটা আপনি কিভাবে আটকালেন? নেক্সট আমি পুরা পুকুরের চারপাশ দিয়ে একটা ড্রেনের মতো করছি, মিনিমাম আধা ফিট একটা ড্রেন করছেন? হ্যাঁ, ড্রেন করছি। ড্রেন করে পরে এখানে কম্বলটা নিচ পর্যন্ত দিয়ে মাটির চাপা দিয়ে সুন্দর করে আটকে দিছি। এখন যে পরিমাণে মাটিতে আপনি ঢুকাইছেন, এতে করে কি বাইরে হওয়ার সম্ভাবনা? না না না, বাইরে হওয়ার সম্ভাবনা নাই, না কোনো চান্স। অনুমানে 1 ফিট ঢুকাই দিছেন? হ্যাঁ হ্যাঁ, 1 ফিট না হলেও 2 ইঞ্চি কম হবে। আচ্ছা রফিক ভাই, অনেকেই তো আপনার এই কম্বলের পরিবর্তে নেট ব্যবহার করে, এটার সুবিধা অসুবিধাটা কি? আপনি কেন ওই নেট ব্যবহার না করে কম্বল ব্যবহার করলেন, এটা বলেন তো একটু। নেট ব্যবহার করলে তো আপনার মাটিটা আটকাবে না, নেটে কিন্তু মাটি আটকাবে না। এই পাড়ের মাটি কিন্তু নেটে আটকাইতে পারবে না। আবার আপনার দেখা যায় মাছ এই পাড়ে যখন আইসা ঘুরবে, নেটের সাথে কিন্তু মাছ ঘেসে, মাছ ঘেসলে যেহেতু এটা ক্যাটফিশ, এই মাছের কিন্তু চোষা নাই, এটা ক্ষত হবে, রোগ হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। এই জন্য নেট না দেওয়াটা ভালো। নেটের চেয়ে কম্বল দেওয়া অনেক ভালো। আর তাছাড়াও তো নেট তো আপনার মাটি আটকানোর কোনো সম্ভাবনা নাই। না না, কোনো সম্ভাবনা নাই, মাটি আটকাবে না। না, নেট দিলে আপনার মাছ যদি পারে আসে পানি গোলা হবেই। আর মাছটা পারে আসা কারণ কি জানেন রফিক ভাই? ধরেন আপনি এই পারে খাওয়াচ্ছেন, হ্যাঁ, খাবারের সময় হলো, আপনার আধা ঘন্টা কোনো কারণে লেট হচ্ছে, আপনার লেট হচ্ছে, মাছ কিন্তু পারে চলে আসছে অলরেডি। হ্যাঁ, খাবারের সন্ধানে চলে আসছে, খাবারের সন্ধানে চলে আসছে। আর ওরা খাবারটা যখন ওইখানে এসে খায়, ওইখানে এসে খাবার সন্ধান করে, এই কিন্তু পার বেশি ভাঙে। আর শিং মাছটা তো মাটি খুব ধরে, মাটি খুব পছন্দ করে, এই জন্য মূলত মাটি খুঁড়ে যেখানে পাবে সেখানে খুঁড়বে। আর এই জন্য পারগুলো বেশি ভাঙে। আর এই পারে নিরাপত্তার জন্য কম্বলটা সবচেয়ে ভালো। জি জি, নেটের চেয়ে কম্বল অনেক ভালো। এখন আপনার এই কম্বলটা অনুমান কতদিন টেকসই করতে পারে? 5 থেকে 7 বছর তো ভালো হতে যাবে। এটা কত mm? এটা মানে মিলিমিটার নাকি বলে? কি বলে এটা? জিএসএম বলে। জিএসএম? কত জিএসএম? 250 জিএসএম। 250 জিএসএম? 250 আছে, আপনার 280 আছে, 320 আছে। তবে পুকুরের পারে 250 যথেষ্ট, এর চেয়ে মোটা লাগে না, এটাই যথেষ্ট। আপনার এই যে 250 জিএসএম টা আপনি নিছেন, এটা স্কয়ার ফিটে বিক্রি হয়েছে নাকি কিভাবে? না, এটা আমি রোল হিসাবে কিনে নিয়ে আসছিলাম। একটা রোল আপনার চওড়া হলো 18 ফিট আর লম্বা হলো 81 গজ। 81 গজ লম্বায়? জি, লম্বায় 81 গজ। আর চওড়াটা হচ্ছে 18 ফিট? জি। 18 ফিট আপনি পেয়েছেন? 1 ফিট কম পাইছি, 17 ফিট পাইছি। ওরা বইলা দেয় 18 ফিট, আসলে 18 ফিট হয় না। ওরা যেটা বইলা দেবে 15 ফিট, ওটা হবে 14 ফিট। 1 ফিট কম হবেই। এখন এই যে 81 গজ লম্বা আপনি দেওয়ার পরে আপনার এই পুকুরে একটাই হয়েছে কি? না না, এখানে আমার 3টা লাগছে। 3টা? এক একটা কত? এক একটা 17,500 টাকা করে। 17,500 টাকা? জি। তার মানে আপনি ধরেন প্রায় 50 প্লাস 51,500 টাকা। এখন আপনার এই পুকুরটা তাহলে তো কত শতক বললেন? এটা 60 শতক। ভিতরটা কত হতে পারে? ভিতরটা 45 আছে। 45 শতক পুকুরে আপনার 3টা বান্ডেল লাগছে? হ্যাঁ, এখানে আমার পাড়ের ভিতরটা দিয়া আবার এই যে পাশের একটা পার আছে, এটা বাইরের সাইডটাও দিছি। এটা বাইরের সাইড? হ্যাঁ, এটা বাইরের সাইড। এটা কেন দেওয়ার কারণ কি বাইরের সাইডে? এটা দেওয়ার কারণে যে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের নিচ দিয়ে পানি যাতায়াত হয়, এই চড়ার পানি ওই চড়াতে যায়, আর ওই চড়া পানি এবারে আসতে পারে, তখন মানে আসে তখন এই পারে একটু প্রেসার হইতে পারে, এজন্য আমি বাইরের সাইড বিছাই দিছি, এজন্য দিয়ে দিছি। মানে ওইটুকু কম্বল আপনার উদ্ধৃত হয়েছিল, এটা বাইরের সাইড দিয়ে দিছেন? এই তো, এটাই বাইরের সাইড দিয়ে দিছি। ধরেন আপনার একজন চাষি যদি তার 45 শতক পুকুরের জন্য কম্বল কিনে বা 50 শতকের জন্য কম্বল কিনে, তাহলে 3টা বান্ডেল কিনতে হবে। 3টা বান্ডেল কিনতে হবে, আর তার 50,000 টাকা লাগতে পারে। জি জি জি। এখন আমার পার তো হাইট বেশি, আবার যদি কারো পার আপনার হাইট কম থাকে, এটা তো আমরা 17 ফিট, আবার আপনার 14 ফিট যদি কিনে তাহলে দাম কম লাগবে। এখন আসি রফিক ভাই, কম্বলের আলোচনা যে পর্যন্ত পেয়েছি আমি সন্তুষ্ট, এবং চাষি ভাইয়েরা আমার বিশ্বাস যেটুকু পেয়েছে আপনার কাছ থেকে উপকৃত হবে। এখন আসি এই যে বেড়া, জি জি, বেড়া, এই যে বেড়াটা আপনি দিলে, অনেকেই তো এই বেড়াটা আপনার নীল বা ব্লু কালার নেট আছে এগুলো দিয়ে দেয়, আপনি এটা কেন ব্যবহার করলেন? পাতলা এবং কালো নেটটা কেন ব্যবহার করলেন? আমি এই কালো নেটটা ব্যবহার করছি, ওই নীল নেটের চাইতে এই নেটটা টেকসই বেশি হবে। আর ওই নীল নেটটা আপনি একদম ঘন অনেক বেশি, হাওয়া আসা যাওয়া করতে পারে না, বাতাস চলাচলে অনেক বাধা সৃষ্টি হয়।
আর এইটাতে আপনার এই পাহাগুলো অনেক বড় বড়, বাতাস চলাচল অনেক ভালো হয়। যেহেতু আমি নতুন পুকুর রেনু করবো, এই রেনুর পুকুরে মানে বায়ু চলাচলটা ফ্রি থাকতে হবে। আমি যখনই নীল নেট দিব তখন কিন্তু এখানে বায়ু চলাচল বাধা সৃষ্টি হবে, অক্সিজেনের ঘাটতি হবে, অক্সিজেন। এই জন্য কি আপনি কালো নেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? জি, এই জন্য আমি কালো নেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর কালো নেট দা কাজ করা সুবিধা। আমি এই যে বাতিগুলা দিছি, বাতিগুলার সাথে যে আটকাইছি, এই নীল নেটটা কিন্তু এত টাইট ভাবে আটকাইতে পারতাম না। আমার আরেকটা পুকুর আছে, ওই পুকুরে তো আমি নীল নেট দা বেড়া দিছি। আমি ওইটার চাইতে এটাতে বেটার মনে করছি, এই জন্য আমি এটা দিছি। প্রিয় চাষি ভাইরা, রফিক ভাই যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে, আমরা যখন একটা পুকুরে রেণু উৎপাদন করতে যাব, এই পুকুরের হয় আপনাকে পার নিচু হতে হবে, তা না হলে কিন্তু পুকুরটা বড় হতে হবে। যদি পুকুর আপনার গভীরতা বেশি থাকে তাহলে ওই পুকুরটা অনেক বড় থাকতে হবে, তা নাহলে অক্সিজেনের ঘাটতি হতে পারে। তো এখন আপনার ধরেন আপনার পুকুরটা গভীরতা বেশি, পারও উচ্চতা অনেক, পুকুরটা সাইজে ছোট, এটাতে রেণু হবে না। পুকুরটা পার উঁচু, গভীরতা অনেক বেশি, পুকুর বড়, তাহলে এটাতে রেণু হবে। যেমন এই পুকুরটার গভীরতা 17-18 ফিট, এটাতে কিন্তু অনায়াসে বাতাস আসা যাওয়া করতে পারবে। কিন্তু যদি আপনি 5 ফিট, এইখানে 5 ফিট আপনার সবুজ নেট থাকে, তাহলে 5 ফিট কিন্তু অক্সিজেন আটকে গেল, দম বন্ধ করার অবস্থা হবে পুকুরের ভিতরে, তাই না? খুব সহজে রেণু বাধা সৃষ্টি হবে, অক্সিজেনটা পাবে না। তো 5 থেকে 7 দিন রেণুর জন্য এই সময়টা সবচেয়ে বেশি জটিল সময়। এই 5 থেকে 7 দিনেই যে কোনো একটা সময় যদি অক্সিজেনের ঘাটতি পড়ে, তাহলে আপনার পুকুরে রেণু শেষ, এক রাতে শেষ হয়ে যাবে, এক মুহূর্তে শেষ হয়ে যাবে। এটার জন্য রফিক ভাই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই রফিক ভাইকে। রফিক ভাই, আরেকটা ব্যাখ্যা আপনি করেন তো। যদি কোনো চাষি ভাই সবুজ নেট সেট করে থাকে ইতিমধ্যে, তার পুকুরে রেণু করতে চাইলে সে কি করবে? এই মুহূর্তে কি করা উচিত? ধরে কালো নেটটা কালো নেট দেয় নাই, সবুজ নেট দিছে। তবে আমার যেটা ব্যাখ্যা আসে সেটা হলো যে রেণুর আপাতত 10 থেকে 12 দিন পর্যন্ত এই সবুজ নেটটা নিচে নামায় রাখা উচিত, যাতে আলো বাতাসটা সুন্দরভাবে প্রবাহিত হয়, মাছটা পোনাটা বড় হওয়া পর্যন্ত। জি, বেশি না, 10-15 দিন, সর্বোচ্চ হলে 1 মাস, তারপরে উঠাই দিলে সমস্যা হবে না। এই যে নেটটা আপনি নিয়ে আসছেন, এটা উচ্চতা কত? এটা 4.5 ফিট উচ্চতা আছে। 4.5 ফিট। এটা বইলা দেয় 6 ফিট, কিন্তু আসলে 6 ফিট হয় না, এটা 4.5 ফিট। এটা বান্ডেলটা কত টাকা দাম? এটা 100 গজের বান্ডেল 7,000 সামথিং, একুরেট আমার মনে নাই, যেহেতু আনছি বেশ কিছুদিন, ধরলাম 7,000। হ্যাঁ, 7,000 টাকা একটা বান্ডেল। উচ্চতা হচ্ছে 4.5 ফিট। জি জি। আর লম্বায় কত 100 গজ। 100 গজ মানে 300 ফিট। 300 ফিট, বুঝতে পেরেছি। তো এখন এই যে এত টাকা খরচ করে আপনি এই বেড়াটা দিলেন, জি, এই বেড়াটা দেওয়ার প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করেন তো। আপনি কেন আমি দেবো বেড়াটা এত টাকা খরচ করে? যেহেতু এটা ক্যাটফিশের পুকুর, আর ক্যাটফিশে রোগ বালাই বেশি হয়, আর এই রোগ বালাই বহন করে দেখা যায় সাপ, ব্যাং, কুচ্চা, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলা থেকেও কিন্তু রোগ বালাই আসে। আর এটা ধরেন আপনার বায়োসিকিউরিটির ভিতরে একটা অংশ। এটা আপনার 100% নিশ্চিত করতে হবে, যেখানে এখানে কুকুর না আসতে পারে, শিয়াল না আসতে পারে, কোনো হাঁস না আসতে পারে, ছাগল, গরু এসব যাতে না আসতে পারে। অনেক সময় এগুলো বিষ্ঠা থেকেও ব্যাকটেরিয়া, জীবাণু আসতে পারে। আবার এটা যদি আপনি 100% নিশ্চিত করেন, আপনার কিন্তু বাইরে থেকে সাপও ঢুকতে পারবে না ভিতরে। একটা চাইলে ব্যাঙ ও লাফায় আসতে পারবে না। একটা সাপ যদি দৈনিক সে 10টা পোনাও খায়, তবু তো সে অনেক পোনা খাই ফেলবে। যদি আপনি এই সিকিউরিটিটা না ইউজ করেন, না দেন, দেখা যাবো যে আপনি লাস্ট পর্যন্ত ওই সাপ, ব্যাঙ, কুচ্চা এরা মাছ খাইতে খাইতে একটা সময় যায়, আপনি যখন হারভেস্ট করবেন দেখবেন আপনি কতগুলা পোনা ছাড়ছেন আর কতগুলা পোনা মাছ পাইলেন, হিসাব মিলবে না, অনেক ব্যবধান হয়ে যাবে। আপনি কিন্তু পুকুরের উপরে চাল দেন নাই। জি, চাল দেয় নেই। এই চালটা আপনি কখন দিবেন? চালটা আসলে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই, যেহেতু রেনু আসতে আরো একটু সময় আছে, যার জন্য হয়তো আমি রেনু দিয়া সেটাই চালের ব্যবস্থা করে দিব আর কি। এখন আপনি চালটা যে দিবেন, ওই চালটাকে এই ফিলারে টানাবেন? জি জি, এই পিলারে টানাবো। এই জন্য উঁচু করে দিয়েছেন? জি জি, নিজে চলাচল করতে পারে। হ্যাঁ, আমি চালটা আমার মাথার উপর দিয়ে থাকবে, চালটা মাথার উপরে থাকে, পাড়দা চলাচল করবো, চালে যত না থাকে। আমার কি ধরনের চাল দিবেন? পাতলা চাল না কোন চাল দিবেন?
এখানে আমি একটু পাতলা চাল দিব, যেহেতু আমার আশেপাশে পুকুরের আশেপাশে কোনো গাছ নাই, এখানে পাতা পড়ার চান্স নাই, এজন্য পাতলা চাল দিব যাতে পাখি প্রবেশ না করতে পারে। শুধুমাত্র পাখিরা যেন প্রবেশ করতে না পারে। পাখিরা আর মোটা চাল দেওয়ার মানে ঘন চাল দেওয়ার কারণ কি? ঘন চাল দেয় যাদের দেখা যায় পুকুরের পারে দু একটা গাছ আছে, পাতা পড়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সম্ভাবনা থাকে, ওনারা দেখা যায় আপনার ঘন যে চালটা এটা ব্যবহার করে, দেখা যায় পাতাগুলা পড়লে এক জায়গায় জমা হলো, পর একটা নির্দিষ্ট সময় পরে পাতাগুলা উঠায় ফেলাই দিল। ফাইন। অর্থাৎ এই যে ঘন চালটা থাকলো উপরে, এই ঘন চালের পাতাটা ঝরে ঝরে চালের উপরে পড়লো, হ্যাঁ, একটু জায়গা জমা হলো, ওইখানে গিয়ে আপনি 2-1 দিন পর বা 1 সপ্তাহ পর পর এই পাতাটা সরাই ফেললেন। পাতাটা সরাই ফেললাম, জি। আর তার মধ্যে কাঁচা পাতাটা যদি পুকুরে পড়ে তাহলে গ্যাস হইতে পারে। গ্যাস হইতে পারে। আপনার পুকুরে যেহেতু গাছ নাই সেহেতু আপনি পাতলা নেট দিবেন, পাতলা নেট দিব, শুধু পাখিরা যেন প্রবেশ করতে না পারে। তো জি জি, এই তো খুব ভালো লাগলো। এখন এই যে চালটা আপনি উপরে দিবেন, এই চালটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু ঝড় তুফানে ধরার সম্ভাবনা নাই। না, এটা ঝড় তুফানে ধরবে না, ধরবে কম, কারণ এটা বাতাস সৃষ্টি হবে কম, বাধা সৃষ্টি হবে কম। কিন্তু ঘন নেটে আবার এটা একটু রিস্ক আছে, আপনার ওই বাতাসে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যাইতে পারে। তবে আপনার পুকুরের উপরে যে চালটা টানানো থাকতো তাহলে ভিডিওটা পূর্ণাঙ্গ পেত। আপনি কিভাবে চালটা টানালেন এটা পুরোপুরি ব্যাখ্যাটা তুলতে পারতাম। তো যাই হোক, প্রিয় চাষি ভাইরা, চাল টানানোর জন্য আমি সংক্ষেপে আপনাদের 2-1 টিপস বলে দিচ্ছি। তা হলো, যতগুলা আপনি রফিক ভাই খুঁটা দিয়েছেন, ফিলার দিয়েছেন, ততগুলা ফিলারে যদি আপনি সুতা টানায় দেন মোটা করে, তাহলে কিন্তু চালটা উপরে আটকে যাবে। বুঝতে পারছেন রফিক ভাই? হ্যাঁ, মানে এই খোঁটা থেকে ওই খোঁটা, হ্যাঁ, এই খোঁটা থেকে ওই খোঁটা, এইভাবে প্রতিটি কোঠায় কোঠায় যদি আপনি সুতা টানায় দেন মোটা করে আর উপরে চাল দেন, তখন এই চোলটা কিন্তু সুন্দর দুলকাবে, চিরবে না। হ্যাঁ হ্যাঁ, আর চিরার ভয় নাই, কিন্তু পরে দুলকাবে, চিরবে না। বুঝতে পারছি। আপনাকে প্রতি কোঠায় কোঠায় সুতা টানায় দিতে হবে আর উপরে চাল দিতে হবে, তাহলেই খুব সুন্দর করে চালটা ধরে যাবে। তো ধন্যবাদ রফিক ভাই। জি ভাই। কম্বল এবং নেটিং পদ্ধতি নিয়ে আজকে যে পর্বটি আপনি উপস্থাপন করেছেন, অত্যন্ত প্রশংসনীয় উপস্থাপন, আপনার খুব ভালো লাগলো। আর আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ভাইজান। আর চাষি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, চাষি ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার একটা মাছ প্রায় হারভেস্টের পথে, হয়তোবা রমজানের পরে হারভেস্ট হবে। আর এই নতুন পুকুরে যখন রেনু দিব তার কয়েকদিন পরে হয়তোবা হারভেস্ট হবে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থভাবে মাছটা হারভেস্ট করার জন্য তৌফিক দান করে। আমিন। প্রিয় ভাইরা, চলছে আত্মশুদ্ধির মাস। এই রমজানে আমরা পবিত্রতা রক্ষা করে চলি এবং একেবারে অসহায় মানুষ যারা রয়েছে তাদের পাশে অল্প পরিমাণে ইফতার নিয়ে দাঁড়াই। এই হলো আমার শেষ অনুরোধ। আপনারা খুব দ্রুতই 6ষ্ঠ পর্ব কম্পোস্ট পদ্ধতি পেয়ে যাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।